আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি আকলিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি মাস্টার্স শেষ বর্ষের গ্রামীণ অর্থনীতি কোর্সটি নিয়ে। তো আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম থার্ড চ্যাপ্টার নিয়ে। থার্ড চ্যাপ্টারের আলোচনার বিষয়বস্তু যেগুলো আজকে যেটা আর কি আমরা পড়াবো সেটি হচ্ছে কৃষি খামার, এবং শিল্প প্রতিষ্ঠান এর মধ্যে পার্থক্য দেখাও। পার্থক্য 2 নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কৃষি উন্নয়নে সরকারের কৃষি উন্নয়নে প্রাতিষ্ঠানিক উপাদানসমূহের ভূমিকা। এই দুটি টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথম যে টপিকটা সেটি হলো কৃষি খামার এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। তোমরা অবশ্যই জানো যে কৃষি খামার আর হচ্ছে শিল্প প্রতিষ্ঠান দুটি পুরাই ভিন্ন দুটি বিষয়। তো সেই দুটি বিষয়ের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটা নিয়েই আমি আলোচনা করব। প্রথমত যে পার্থক্যটা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য যদি আলোচনা করি সেটি হচ্ছে তোমার কৃষি খামার হলো কৃষি পণ্য উৎপাদন করে, তাই না? আমরা এটা নর্মালি জানি যে কৃষি খামার কৃষি পণ্য উৎপাদন করে। পক্ষান্তরে শিল্প প্রতিষ্ঠান কি করে? শিল্প পণ্য উৎপাদন করে। শিল্প পণ্য উৎপাদন করে। এটি হলো সংজ্ঞাগত পার্থক্য, যে কৃষি খামার অবশ্যই কৃষি পণ্য উৎপাদন করবে, আর শিল্প প্রতিষ্ঠান কি করবে? শিল্প যে পণ্য সেই শিল্প পণ্য উৎপাদন করবে। খ নাম্বার যেটি সেটি হচ্ছে প্রয়োজনীয় কর্মকাণ্ড। কর্মকাণ্ডের কথা যদি বলি তাহলে কৃষি খামারের কর্মকাণ্ড হবে কিছু হচ্ছে কৃষি খামার যে কাজগুলো করবে সেটি হলো তোমার কি বলে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্লান্ট নিয়ে কৃষি পণ্য হচ্ছে উৎপাদন করবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্লান্ট নিয়ে কাজ করবে। আর শিল্প পণ্যের ক্ষেত্রে কি হবে? শিল্প পণ্য অবশ্যই ক্ষুদ্র প্লান্টের চেয়ে একটু বড়
প্লান্ট নিয়ে অগ্রসর হবে, তাই না? অগ্রসর হবে। ওকে, এরপরে আসো গ নাম্বার যেটা, সেটি হচ্ছে উদ্দেশ্য। কৃষি খামারের উদ্দেশ্য হলো কৃষি খামারের উদ্দেশ্য কি? কৃষি খামারের উদ্দেশ্য হলো জীবন নির্বাহের জন্য যতটুকু পরিমাণ প্রোডাকশন দরকার ঠিক ততটুকু পরিমাণ উৎপাদন করবে, অর্থাৎ জীবন ধারণের জন্য যতটুকু উৎপাদন করা দরকার এই উদ্দেশ্যে উৎপাদন কাজ পরিচালনা করবে। পক্ষান্তরে এখানে কিন্তু হচ্ছে কি হবে না, বাণিজ্যিক তেমন বেশি বাণিজ্যিক উদ্দেশ্যে তারা উৎপাদন করবে না, শুধুমাত্র জীবন ধারণের জন্য। হ্যাঁ, আর শিল্প প্রতিষ্ঠান কি করবে? শিল্প প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো মুনাফা সর্বোচ্চ করা, না? মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্যে তারা উৎপাদন করবে। এটি হলো উদ্দেশ্যগত যে পার্থক্য, সেটি। এরপরে আসো ধরন। আচ্ছা, ধরনের ক্ষেত্রে যদি আসি তাহলে কৃষি পণ্য, তোমার শিল্প পণ্যের ধরন কয় প্রকার? শিল্প পণ্যের ধরন বা ফার্মকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথমত ব্যক্তি মালিকানাধীন ফার্ম বা শিল্প। 2 নম্বরটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম বা শিল্প। 3 নম্বর হচ্ছে বেসরকারি ফার্ম। 4 নম্বর হলো তোমার সরকারি ফার্ম, না? সরকারি বা পাবলিক লিমিটেড ফার্ম। তাহলে ফার্মকে কয়ভাবে ভাগে ভাগ করা যায়? এই 4টি ভাগে। ফার্ম বা শিল্পকে 4টি ভাগে ভাগ করা যায়। এটি হলো ধরন, অর্থাৎ ধরনগত দিক থেকে পার্থক্য হলো খামারের কৃষি খামার হলো শিল্প যে বা ফার্মকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার ব্যক্তিগত বা ব্যক্তি মালিকানাধীন ফার্ম, 2 নম্বর হচ্ছে পার্টনারশিপ ফার্ম, আর 3 নম্বর হচ্ছে বেসরকারি লিমিটেড ফার্ম, আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে সরকারি বা পাবলিক লিমিটেড ফার্ম। আর কৃষি খামার মূলত ব্যক্তিগত হয়, অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন হয়। হ্যাঁ, কৃষি খামারগুলো। আর কিছু কিছু খামার রয়েছে যেটা হচ্ছে বাণিজ্যিক বা সমবায়, যৌথ বা সমবায়। হ্যাঁ, তাহলে কৃষি খামার কয় প্রকার হতে পারে? ব্যক্তি মালিকানাধীন, আর একটা হলো তোমার যৌথ, আর একটা কি হতে পারে? সমবায় খামার। ওকে, এটা ধরনগত দিক থেকে পার্থক্য, তাই না? এরপরে আসো
প্লান্টের আকার, প্লান্টের আকার প্লান্টের আকারগত দিক থেকে যদি শিল্প বা ফার্মকে আমরা শিল্প প্রতিষ্ঠানকে বলি, তাহলে আমরা কি বলি যে হচ্ছে অনেকগুলো প্লান্ট নিয়ে মূলত একটা ফার্ম বা শিল্প গঠিত হয়, তাই না? আর তোমার কৃষি খামারের ক্ষেত্রে কিন্তু একটা প্লান্ট নিয়েই হচ্ছে উৎপাদন সম্ভব, তাই না? একটা প্লান্টের অধীনে উৎপাদিত হয়। অর্থাৎ প্লান্টের আকারগত দিক থেকে যদি দেখি, তাহলে তোমার শিল্প প্রতিষ্ঠানে কি হয়, অনেকগুলো প্লান্ট নিয়ে কাজ হয়। আর কৃষি খামারে হচ্ছে তোমার একটা প্লান্ট নিয়েই কাজ করে। এখানে শিল্প প্রতিষ্ঠানে প্লান্টের আকারগুলো হচ্ছে অনেক বড় হয়, মানে তুলনামূলকভাবে বড় হয়। আর কৃষি খামারে প্লান্টের আকার ক্ষুদ্র হয়, ছোট হয়। হ্যাঁ, এটা গেল হচ্ছে প্লান্টের আকারের দিক থেকে পার্থক্য। এরপরে আসো পণ্যের যোগান, স্থিতিস্থাপকতা। পণ্যের যোগান, স্থিতিস্থাপকতা। এখানে একটা জিনিস খেয়াল করবা, কৃষি খামারের ক্ষেত্রে যেহেতু জমি হচ্ছে স্থির থাকে এবং সেখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, এই কারণে ইচ্ছা করলেই কিন্তু আমি আমার কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে পারবো না, ঠিক আছে? এবং যখন ইচ্ছে তখনই আমি পণ্য উৎপাদন করতে পারবো না। এই কারণে তোমার কৃষি পণ্যের যোগান কিন্তু অস্থিতিস্থাপক। এটা তোমাদের মনে রাখতে হবে যে কৃষি পণ্যের যোগান অস্থিতিস্থাপক, আর শিল্প প্রতিষ্ঠানের হচ্ছে বা শিল্প পণ্যের যোগান কিন্তু স্থিতিস্থাপক। সেখানে কিন্তু ইচ্ছা করলে প্রোডাকশন বাড়ানো যায়, যখন তখন বাড়ানো সম্ভব। কৃষি পণ্যের মতো এরকম লেনদেন না। হ্যাঁ, তো পণ্যের যোগানের স্থিতিস্থাপকতার দিক থেকে পার্থক্য। আর 6 নম্বর যেটা, সেটি হচ্ছে ঝুঁকি অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তা, ঝুঁকি ও অনিশ্চয়তার দিক থেকে কৃষি খামার এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সেটি হলো ঝুঁকি ও অনিশ্চয়তা হলো কৃষিতে বেশি, তাই না? কৃষি খামারে ঝুঁকি আর অনিশ্চয়তার পরিমাণটা বেশি। কেন? কৃষি পণ্য অবশ্যই হচ্ছে সেখানে তোমার প্রকৃতির উপর অনেকটা নির্ভরশীল, এবং সেখানে হচ্ছে অনেক ধরনের কীটপতঙ্গে পোকামাকড়ে ফসল নষ্ট করার একটা চান্স থাকে। বন্যা, জলস্থল, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কৃষি পণ্য নষ্ট হয়ে যেতে পারে। এখানে অবশ্যই ঝুঁকিটা বেশি থাকে কৃষি খামারের ক্ষেত্রে, বাট শিল্প প্রতিষ্ঠানে কিন্তু তুলনামূলকভাবে এই ঝুঁকিটা অনেকাংশেই কৃষি খামারের তুলনায় কম। এই গেল ঝুঁকি ও অনিশ্চয়তার দিক থেকে পার্থক্য কৃষি খামার এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে। তারপরে আসো জনগণটা হচ্ছে দ্রব্যের ধরন। এখানে একটা জিনিস খেয়াল করো, কৃষি খামারের দ্রব্য যে পরিমাণ, কৃষি পণ্যগুলো কেমন বলতো? সেগুলো হচ্ছে খুবই পচনশীল এবং খুব সহজেই এগুলো নষ্ট হয়ে যায়। বাট শিল্প পণ্য কি খুব সহজে নষ্ট হয়ে যায়? সেটা কিন্তু হয় না। শিল্প পণ্য কিন্তু অবশ্যই অনেকটা তোমার কম আর কি নষ্ট হওয়ার চান্স থাকে। তো কৃষি পণ্যের এগুলো হচ্ছে এই ধরনগত দিক থেকেও কৃষি খামার এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য রয়েছে। তারপরে আসো উৎপাদন কৌশল।
উৎপাদন কৌশলের দিক থেকেও কৃষি খামার এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। উৎপাদন কৌশলটা হচ্ছে পুরোটাই কেমন ভিন্ন, তাই না? কৃষি খামারের উৎপাদন কৌশল, যে টেকনিক যেগুলো ইউজ করা হয়, সে সার, কীটনাশক, বিভিন্ন টাইপের জিনিস ব্যবহার করা হয় উৎপাদনের ক্ষেত্রে। কিন্তু এখানে হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের কিন্তু উৎপাদন কৌশলটাও সেটা কিন্তু একদমই অন্যরকম, ডিফারেন্ট, তাই না, কৃষি খামারের তুলনায়। এরপরে যে পার্থক্যটা সেটি হচ্ছে আর্থিকায়নের মাত্রা। আর্থিকায়নের মাত্রাগত দিক থেকেও কৃষি খামার এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য রয়েছে? কৃষি মূলত জীবন নির্বাহের জন্য উৎপাদন করা হয়। এখন এখানে কিন্তু তোমার বাণিজ্যিক তেমন কোনো উদ্দেশ্য থাকে না, যে বাণিজ্যিক লাভ আমাকে করতেই হবে, এরকম কোনো উদ্দেশ্য থাকে না। বাট শিল্প প্রতিষ্ঠানে কিন্তু আর্থিকায়নের একটা ব্যাপার খুব বেশি দেখা যায়। সেখানে হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্যেই মূলত শিল্প প্রতিষ্ঠানের পণ্য উৎপাদিত হয়ে থাকে। এই আর্থিকায়নের মাত্রাগত দিক থেকেও কিন্তু শিল্প প্রতিষ্ঠান এবং কৃষি খামারের মধ্যে পার্থক্য বিরাজমান। তারপরে যে পার্থক্যটা রয়েছে সেটি হচ্ছে বিস্তার প্রতিক্রিয়া। বিস্তার প্রতিক্রিয়ার দিক থেকেও হচ্ছে কৃষি খামার এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য রয়েছে। দেখো, একটা জিনিস লক্ষ্য করো যে যখন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে একটা নির্দিষ্ট স্থানে, যে মানুষ বুঝতে পারে ওই এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলো ওখানে গড়ে উঠেছে এবং সেইভাবে সেখানে হচ্ছে উন্নয়ন করা সম্ভব হয়। কিন্তু এবং যন্ত্রপাতিগুলো সেখানে অ্যারেঞ্জ করাই থাকে শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে। বাট তোমার কৃষি খামার কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেখানে কিন্তু এই কারণে সব ধরনের কলাকৌশল যন্ত্রপাতি ব্যবহার করা সব কৃষি খামারে সম্ভব হয় না। ঠিক আছে, এই যে বিস্তার প্রতিক্রিয়ার দিক থেকেও কৃষি খামার এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য বিরাজমান। তারপরে প্রবৃদ্ধির হার। প্রবৃদ্ধির হারের দিক থেকে হচ্ছে কৃষি খামার এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন কৃষি খামারের প্রবৃদ্ধির পরিমাণ কিন্তু হচ্ছে কম। আমরা জানি যে জীবন ধারণের জন্য কৃষিকাজ করা হয় এবং সেখানে বাণিজ্যিক চিন্তা ভাবনাটা কম। এই কারণে এখানে কৃষি খামারের প্রবৃদ্ধির পরিমাণটা সেই অনুপাতে কম। বাট শিল্প প্রতিষ্ঠানে কিন্তু মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্য থাকে, এই কারণে হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির পরিমাণটা বেশি দেখি আমরা। তারপরে যেটা দামের ওঠানামা। দামের ওঠানামার দিক থেকেও কৃষি খামার এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য রয়েছে। কি হয়, কৃষি পণ্য যেহেতু খুবই দ্রুত পচনশীল, এই কারণে হচ্ছে কৃষি পণ্যের দাম খুব বেশি ওঠানামা করে। হ্যাঁ, এবং গ্রামে যদি কোল্ড স্টোরেজ বা হচ্ছে রিজার্ভ করে রাখার মতো ব্যবস্থা না থাকে কৃষি পণ্য, তাহলে কিন্তু দেখবা যে সিজনে একরকম দাম, আর যখন সিজন শেষ হয়ে যায় তখন কৃষি পণ্যের দাম একরকম। একটা এই ধরনের কাঁচামাল এবং খুব হচ্ছে পচনশীল কৃষি পণ্য, এই কারণে কৃষি পণ্যের দামটা খুব বেশি ফ্লাকচুয়েট হয়, সেখানে কৃষি পণ্যের দামটা খুব বেশি ওঠানামা করে। কিন্তু শিল্প প্রতিষ্ঠানের যে পণ্য সামগ্রী উৎপাদিত হয় সেগুলো কিন্তু খুব বেশি ওঠানামা করে না দামটা, ঠিক আছে, একটা লেভেলেই থাকে। তারপরে লাস্ট যে পয়েন্টটা সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। এখানে কিন্তু কৃষি খামারে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটা খুব বেশি কার্যকরী এখানে। আর শিল্প প্রতিষ্ঠানে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটা সেই অর্থে কম আর কি, ওরকম খুব বেশি দেখা যায় না। তো আমার প্রথম যে টপিকটা আলোচনা সেটা হচ্ছে কৃষি খামার এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। এটি হচ্ছে এই ছিল এর আলোচনা। এরপরে আমি দ্বিতীয় টপিকে চলে যাব। দ্বিতীয় টপিক হচ্ছে কৃষি উন্নয়নে প্রাতিষ্ঠানিক উপাদান সমূহের ভূমিকা সমূহ। তো প্রাতিষ্ঠানিক উপাদানের কি কি ভূমিকা ছিল? ভূমি সংস্কার, ভূমি সংস্কার। কৃষি উন্নয়নে প্রাতিষ্ঠানিক উপাদানের যথেষ্ট ভূমিকা রয়েছে। তো সেই ভূমিকার মধ্যে প্রথম যে ভূমিকাটা সেটি হচ্ছে ভূমি সংস্কারটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, ভূমি সংস্কার না হলে দেখা যায় যে ছোট ছোট যে খামার, সেই খামারগুলো বড় খামারের তুলনায়, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বড় খামারের তুলনায় উৎপাদনের পরিমাণটা বেশি। তো হচ্ছে এই জন্য ভূমি সংস্কারটা খুব বেশি জরুরি। ঠিক আছে, যখন ভূমি সংস্কারটা করা হবে তখন হচ্ছে দেখা যাবে উৎপাদনের পরিমাণটা আগের চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। কৃষি পণ্যের উৎপাদনের যে তাগিদ সেটিও হচ্ছে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে ভূমি সংস্কারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভূমি সংস্কার এই কৃষি উন্নয়নের প্রাতিষ্ঠানিক উপাদান সমূহের মধ্যে যে ভূমি সংস্কারটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, 2 নম্বর যেটা সেটি হচ্ছে প্রয়োজনীয় কৃষি উপকরণের ভর্তুকি প্রদান। প্রয়োজনীয় কৃষি উপকরণে ভর্তুকি প্রদান। তো প্রিয় ছাত্ররা, এখানে একটা জিনিস তোমরা অবশ্যই লক্ষ্য করো যে প্রয়োজনীয় উপকরণে ভর্তুকি প্রদান। এখানে প্রাতিষ্ঠানিক উপাদানের একটা অন্যতম ভূমিকা রয়েছে। কিভাবে ভূমিকা রয়েছে? যে যদি প্রয়োজনীয় কৃষি উপকরণের ভর্তুকি প্রদান করা হয় তাহলে কিন্তু কৃষকদের মানে খরচ অর্ধেকেরও নিচে নেমে আসবে। দেখো, উৎপাদন করতে গেলে কি কি বিষয় গুরুত্বপূর্ণ? উৎপাদন করতে গেলে কিন্তু আমাদের কি লাগবে? সেচ, সার, কীটনাশক এবং উন্নত ধরনের বীজ। যখন এই 4টা গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার ভর্তুকি দিবে, ভর্তুকি দিলে কিন্তু কৃষক অনেক বেশি উৎসাহী হয়ে কৃষি পণ্যের উৎপাদনের দিকে অনেক বেশি মনোনিবেশ করবে। কিন্তু যখন এই কৃষি পণ্যে ভর্তুকি প্রদান করার পরেও কৃষকরা এর সুবিধাটা ভোগ করতে পারে না, কারণ হচ্ছে তারা এই তথ্য সম্পর্কে জানে না, বা তাদের হচ্ছে মাঝখানে একটা দালাল চক্র ঢুকে যায়। হ্যাঁ, বা তাদের এই বিষয় সম্পর্কে তেমন কোনো নলেজ না থাকে। তখন হচ্ছে কি হয়, এই প্রাতিষ্ঠানিক উপাদান অনেক বেশি ভূমিকা পালন করে। কৃষকদেরকে ইনফর্ম করা যে হ্যাঁ, তোমাদেরকে এই ভর্তুকিগুলো, কৃষি পণ্যে এই ভর্তুকিগুলো প্রদান করা হয়েছে। তখন এর সুবিধাটা পেয়ে কৃষক কিন্তু আগের চেয়ে উৎপাদনের দিকে মনোনিবেশ বেশি করবে এবং উৎপাদন কিন্তু আগের চেয়ে বেশি হারে বাড়বে। 3 নম্বর যেটা সেটি হচ্ছে কৃষি ঋণ বন্টনের ক্ষেত্রে ভূমিকা। কৃষি ঋণ বন্টনের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উপাদানের ভূমিকা। কৃষি ঋণ, তারা আগে বলো যে বাংলাদেশের কৃষকরা কোন কোন উৎস থেকে কৃষি ঋণ পেয়ে থাকে, সেটা যদি আমি বলি তাহলে বলবো প্রথমেই অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে কৃষকরা কৃষি ঋণ পেয়ে থাকে। তো অপ্রাতিষ্ঠানিক উৎস কোনগুলো? যেমন হচ্ছে আত্মীয়, মহাজন, বন্ধু বান্ধব, ধনী কৃষক, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার গ্রামীণ ব্যাংক, তাই না, এরপরে আছে হচ্ছে তোমার ব্র্যাক। তাই এই যে প্রতিষ্ঠানগুলো, এখান থেকেই তো
গ্রামের কৃষক যারা তারা হচ্ছে কৃষি ঋণটা পায়, তাই না? তো এই অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে যখন কৃষি ঋণটা পায়, এই কৃষি ঋণ কিন্তু তারা চড়া সুদে ঋণটা গ্রহণ করে। এখন এই চড়া সুদে যখন ঋণ গ্রহণ করে, তখন কি কৃষকের উন্নতি হবে? কৃষকের উন্নয়ন কি হবে? হবে না কিন্তু। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কৃষক তার নিজের জীবন পরিচালনা করার জন্য, খাদ্য কেনার জন্য হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে কৃষি ঋণ নিয়ে থাকে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে দেখা যায় যে তোমার কৃষক লাভের চেয়ে কিন্তু ক্ষতিটাই বেশি হয়, কারণ তাকে চড়া সুদ দিতে হচ্ছে। যদি প্রাতিষ্ঠানিক উৎস, প্রাতিষ্ঠানিক যে তোমার উপাদান রয়েছে, তার এরা যদি হচ্ছে ভূমিকা পালন করে যে হ্যাঁ, এই কৃষকদেরকে হচ্ছে বেশি সুদে ঋণ দেওয়া যাবে না, এটা মনিটরিং করে, এবং কৃষকদের উন্নয়ন যখন বেশি ঘটবে, তাদের কৃষির উৎপাদন যখন বাড়বে, কৃষকের অবস্থা যখন বাড়বে, তখন কিন্তু সে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে আর ঋণ গ্রহণ করবে না। যখন কৃষক অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ কমিয়ে দিবে, তখন কিন্তু তার কাছে তার টাকা থাকবে, সেভিংস থাকবে, এবং তার জীবনমানের উন্নয়ন আগের চেয়ে অনেক বেশি পরিমাণে বাড়বে। হ্যাঁ, কৃষি ঋণ বন্টনের ক্ষেত্রেও ভূমিকা পালন করে কৃষি ও প্রাতিষ্ঠানিক উপাদান। 4 নম্বর যেটা, সেটি হচ্ছে কৃষি সম্প্রসারণ কেন্দ্র স্থাপন। কৃষি সম্প্রসারণ কেন্দ্র স্থাপন কৃষকদের উন্নয়নের জন্য, কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য এবং তাদের উৎপাদন বাড়ানোর জন্য কি করতে পারে? প্রাতিষ্ঠানিক যে উপাদান, এগুলো তারা হচ্ছে কি করতে পারে? কৃষি সম্প্রসারণ কেন্দ্র স্থাপন করতে পারে, যেখানে গেলে কৃষকরা খুব সহজেই কৃষি সম্পর্কিত সব ধরনের তথ্য পাবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবে। ঠিক আছে? তো এই কৃষি সম্প্রসারণ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রেও প্রাতিষ্ঠানিক প্রধান ভূমিকা পালন করে। 5 নম্বর যেটা, সেটি হচ্ছে কৃষি গবেষণা। কৃষি গবেষণা, কৃষি উন্নয়নের জন্য কিন্তু কৃষি গবেষণার ভূমিকা অনেক বেশি। কৃষি গবেষণা যদি না থাকে, তাহলে কিন্তু একটা বীজ বা কৃষিকে কিভাবে আরো বেশি আপগ্রেডেড করা যায়, এই সম্পর্কিত হচ্ছে জ্ঞানটা মানুষের মধ্যে যাবে না। মানুষ যখন কৃষি নিয়ে গবেষণা করবে, তখন কিন্তু গবেষণা যখন করেছে, তখনই কিন্তু তোমার উন্নত জাতের বীজ, এই জিনিসগুলো বেরিয়ে এসেছে। তো এই উন্নত জাতের বীজ কিন্তু এই কৃষি গবেষণা থেকেই পাওয়া গিয়েছে। তো কৃষির উন্নয়নে হ্যাঁ, এই প্রাতিষ্ঠানিক উৎস উপাদান সমূহ যখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তখন কিন্তু এই সব কিছু খুব সহজ হয়ে যায়। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে কৃষি শিক্ষা। প্রিয় ছাত্ররা, আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে কৃষি শিক্ষার বিকল্প কি আছে? যখন একজন কৃষক কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকা অবস্থায় কৃষিকাজ করবে, আর যখন তার কৃষি শিক্ষার জ্ঞানটা তার অনেক বেশি থাকবে, তখন সে যেভাবে উৎপাদন করবে, এর মধ্যে কি পার্থক্য আছে না? অবশ্যই কিন্তু একটা পার্থক্য, গুণগত পার্থক্য আছে। তো এই ক্ষেত্রে কিন্তু কৃষি শিক্ষার গুরুত্ব কিন্তু অনেক বেশি। হ্যাঁ, কৃষি শিক্ষার যদি সম্প্রসারণ হয়, তাহলে কিন্তু কৃষকরা অনেক বেশি আগের চেয়ে ভালো উৎপাদন করবে, কৃষি সম্পর্কিত জ্ঞান তাদের অনেক বাড়বে। লাস্ট যে পয়েন্টটা, সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং মূল্যনীতি। প্রাতিষ্ঠানিক এবং মূল্যনীতি। প্রাতিষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা মূল্য সম্পর্কিত মূল্যনীতি যখন একজন কৃষকের মধ্যে থাকবে, এবং এই সম্পর্কে প্রাতিষ্ঠানিক উপাদান যখন ভূমিকা পালন করবে, তখন কিন্তু অবশ্যই
কৃষির উন্নয়নের জোয়ার বয়ে যাবে। যখন এই সব কিছু বিষয়ের কম্বিনেশন হবে, তখন কিন্তু দেখবা যে কৃষির উন্নয়ন আগের চেয়ে অনেক বেশি ত্বরান্বিত হবে। তো এইটাই ছিল যে হচ্ছে কৃষির উন্নয়নে প্রাতিষ্ঠানিক উপাদান সমূহ কি কি ভূমিকা পালন করে, এই বিষয়গুলো আমরা জানলাম। আজকের আলোচনার বিষয় আমার এই পর্যন্তই ছিল। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।